বোন নাজিয়ার পর না ফেরার দেশে পাড়ি জমালেন ভাই নাফিও। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিল নাফি। মঙ্গলবার রাত 12টার দিকে মারা যায় সে। প্রথম শ্রেণীর শিক্ষার্থী নাফির শরীরের 95% দগ্ধ হয়েছিল বলে জানায় চিকিৎসক। এর আগে সোমবার রাত 3টার দিকে মারা যায় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী তার বড় বোন নাজিয়া। তার শরীরেরও প্রায় 90% দগ্ধ ছিল। উত্তরার কামারপাড়া এলাকায় নাজিয়ার পাশেই নাফিকে দাফন করা হবে বলে জানিয়েছে স্বজনরা। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত 32 জন মারা গেছেন। খুব দ্রুত তাকে উত্তরায় দাফনের ব্যবস্থা করা হচ্ছে। এই নাজিয়াকেও উত্তরায় দাফন করছে, পাশাপাশি ভাই বোন দুজনকে ওখানে দাফন করা হবে। উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত 32 জনের মধ্যে পাইলট ও এক শিক্ষিকা ছাড়া বাকি সবাই শিক্ষার্থী। এই তথ্য জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, আগামী 72 ঘন্টার জন্য প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম মজুদ আছে। এদিকে দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে আসছে বিশেষজ্ঞ দল। উত্তরায় মাইলস্টোন স্কুলে স্মরণকালের ভয়াবহ বিমান দুর্ঘটনায় মারাত্মক আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। সবচেয়ে গুরুতর দগ্ধদের চিকিৎসা চলছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। তাদের অনেকের অবস্থায় আশঙ্কাজনক। সর্বতোভাবে চিকিৎসা দিতে ছুটোছুটি করছেন বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক নার্সরা। বাতিল করা হয়েছে সবার ছুটি। আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে দুপুরে বার্ন ইনস্টিটিউটে যান স্বাস্থ্য উপদেষ্টা। বলেন, আগামী 72 ঘন্টা পর্যন্ত প্রয়োজনীয় ওষুধ ও সব সরঞ্জাম মজুদ রয়েছে। সিঙ্গাপুর থেকে ডাক্তার নার্স ওনারা আসবেন, ওনারা এসে ওনারা পরীক্ষা করে ওনারা যদি মনে করেন কাউকে পাঠাতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা সেই দায়িত্বটা নেব। আর যদি পাঠাতে না হয় তাহলে আমরা পাঠাবো না। ডিএনএ ম্যাচিং প্রসিডিউরটা লম্বা সময় লাগে, সেই সময়টুকু নেওয়া হবে। কিন্তু আমরা বারবার আপনাদের মাধ্যমে বলছি, দেশের মানুষ যাদের নাকি নিখোঁজ ওখানে ওই স্কুলে ছাত্রছাত্রী ছিলেন তারা, অথবা এমনকি আমরা দেখেছি অভিভাবকরাও, যে কেউ নিখোঁজ যারা আছেন তারা যদি যোগাযোগ করেন আমরা অবশ্যই এই ডিএনএ স্যাম্পলের সঙ্গে সেগুলোকে ম্যাচ করিয়ে শনাক্ত করব। এদিকে জনবহুল এলাকায় যুদ্ধ বিমান প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন তুললেন খোদসম উপদেষ্টা। এই ধরনের ট্রেনিং কিভাবে কোথায় কোন চ্যানেলে করতে হবে এগুলো আমার মনে হয় নতুন করে দেখা প্রয়োজন। ঢাকা শহর তো ঘনবসতি, এটা যে কোনো কিছুতে এফেক্ট ফেলবে। হতাহতদের সংখ্যা নিয়ে সংবাদ সম্মেলন করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অষ্টম শ্রেণীর ছাত্র তানভীর আহমেদের টাঙ্গাইলের বাড়িতে চলছে শোকের মাতম। তার স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার হবে। তার এমন অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না পরিবার। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত তানভীরের মৃত্যুতে শোকে স্তব্ধ তার স্বজনরা। আহাজারি থামছেই না তানভীরের বাবা রুবেল মিয়ার। কোনো সান্ত্বনায় যেন থামাতে পারছে না তাকে। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত ছেলে তানভীর আহমেদকে ঘিরে স্মৃতির পাতায় ঘুরপাক খাচ্ছে তার নিষ্পাপ শৈশব। তানভীরের শৈশব কৈশোর যেখানে বড় হয়েছে, আমি দিয়াবাড়িতে প্রায় 12 বছর থাকি। তানভীরকে আমি 1 বছরের ওখানে নিয়ে গেছি। তানভীরের বন্ধু বান্ধবরা সবাই জীবিত। ক্লাস 8-এর শুধু তানভীর একাই, সবাই বের হয়ে গেছে। ও ক্লাস ক্যাপ্টেন, ওর দায়িত্ব পালন করতে গিয়ে ওর আজকে এই অবস্থা। তানভীরের স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার হবে। স্বজনরা জানান, তানভীর সবসময় ব্যস্ত থাকত পড়াশোনা নিয়ে। এমনকি ছুটিতে বাড়ি গেলেও মনোযোগ থাকত পড়াশোনায়। তার অকাল মৃত্যুতে টাঙ্গাইলের মির্জাপুরের নগরভাত গ্রামে এখন শোকের মাতম। আমি চাই ওই বিমান কেন এখানে প্রশিক্ষণ দেওয়া হলো, এটার একটা বিচার করা দরকার। কেন ওই জায়গায় প্রশিক্ষণের জায়গা বেছে নেওয়া হলো, এটা সরকারের কাছে আমার আবেদন। পিতার কাঁধে নয়, গোটা জাতির কাঁধে এখন সন্তানের লাশ। সহমর্মিতা আর সময়ই কেবল মুক্তি দিতে পারে এই চরম মানসিক বিপর্যয় থেকে। শুধু আমরা নয়, শুধু উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসন নয়, পুরো দেশবাসী কিন্তু গভীরভাবে মর্মাহত হয়েছেন এবং এটা আসলে মেনে নেবার মতো নয়। সরকারের পক্ষ থেকে যে নির্দেশনাগুলো আসবে এবং আমরা সরকারিভাবে যতটুকু করার আমরা পরিবারের পাশে আছি।
একই চিত্র লক্ষ্মীপুরের বশিকপুর এবং সোনাপুরে নিহত 7ম শ্রেণীর শিক্ষার্থী সায়ান ইউসুফ ও আফনান ফায়াজের বাড়িতে। এই 2 ছাত্রের অকাল মৃত্যুতে শোকাচ্ছন্ন পুরো এলাকা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় প্রাণহানির শিকার পরিবারগুলোর পাশে রয়েছেন জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং প্রতিটি সংকটকে সংহতি নিয়ে মোকাবেলা করতে হবে। মঙ্গলবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। বলেন, জাতির এই শোকের সময়ে গণতন্ত্রপন্থী সহযোদ্ধাদের শান্ত থাকতে হবে। বিভেদমূলক সংঘাত বন্ধ করতে আত্মসংযমের উপর ভিত্তি করে একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। তার অভিযোগ, নিষিদ্ধ ছাত্র সংগঠনের কিছু সদস্য জনতা ও পুলিশের মধ্যে উত্তেজনা সৃষ্টির পাশাপাশি সহিংসতা উস্কে দেওয়ার চেষ্টা করছে। এদেরকে দেশের শোকাবহ মুহূর্তকে নিজ স্বার্থ হাসিলের চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। নিহতদের সঠিক হিসাব ও আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে আহ্বানও জানান তাদের। উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনাস্থলে পরিদর্শনে গিয়ে তোপের মুখে পড়েন 2 জন উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তাদেরকে 8 ঘণ্টা অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের সব দাবির প্রতি একাত্মতা জানান আইন উপদেষ্টা। এদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুর্ঘটনাস্থলের তথ্য সংগ্রহ করেছে বিমান বাহিনী, ফায়ার সার্ভিস ও সিআইডির ক্রাইম সিনের সদস্যরা। মঙ্গলবার সকালে দুর্ঘটনায় পড়া বিমানটির ধ্বংসাবশেষ সংগ্রহ করে বিমান বাহিনীর বিশেষ টিম। তাদের কাজ শেষে সেখানে নিহতদের তথ্য সংগ্রহ করেন সিআইডির ক্রাইম সিনের সদস্যরা। ঘটনাস্থলে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা একসময়ে নিহত শিশুদের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। বলেন, এই ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। এই দুর্ঘটনা আজকে ঘটছে, কালকে ঘটবেন এমন কোনো আছে? আপনি কোনো মানে দায়ভার নিতে পারবে বাংলাদেশ এয়ারফোর্স? কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অভিযোগ, দুর্ঘটনায় হতাহতদের সঠিক সংখ্যা জানানো হচ্ছে না। যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা আসলে আমাদের কল্পনার বাইরে, আমরা চিন্তাও করতে পারি নাই যে এরকম একটা ঘটনা এখানে আসলে ঘটবে। এদিকে কলেজ ক্যাম্পাসে গেলে 2 উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। হতাহতদের ক্ষতিপূরণ, দুর্ঘটনার রাতে সেনা সদস্যদের দুর্ব্যবহারে ক্ষমা চাওয়ার দাবি তাদের। ঘটনাস্থল পরিদর্শনের সময় উপদেষ্টাদের দেখে দুয়োধ্বনি দেন শিক্ষার্থীরা। এ পর্যায়ে কলেজের মূল ভবনের কনফারেন্স রুমে আশ্রয় নেন উপদেষ্টারা। আইন উপদেষ্টা সব দাবির প্রতি একাত্মতা জানালেও শান্ত হননি শিক্ষার্থীরা। সরকারের পক্ষ থেকে আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, আমরা আপনাদের প্রতিটা দাবি পূরণ করব। আমাদেরকে বিশ্বাস রাখেন, আমরা নিজেরা অভিভাবক হিসাবে আপনাদের প্রতি আমাদের সহানুভূতি জানাতে, আমাদের ভালোবাসা জানাতে আমরা এখানে ছুটে এসেছি। আমরা অবশ্যই আপনাদের প্রতিটা দাবি পূরণ করব। এ সময় উত্তরার বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করেন মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উত্তরায় বিধ্বস্ত বিমানটিতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তা জাতির সামনে স্পষ্ট করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দুর্ঘটনায় হতাহতদের জন্য মিলাদ ও দোয়া মাহফিল শেষে এ কথা বলেন তিনি। আর দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের স্মরণে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। এ সময় ঢাকার মতো এমন জনাকীর্ণ শহরে কিভাবে প্রশিক্ষণ বিমান চালানো হয় তা নিয়ে প্রশ্ন তোলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এই প্রশিক্ষণ যারা দিচ্ছেন বা তদারকি করছেন, তারা বিমানটা সচল থাকার মতো যান্ত্রিক ব্যবস্থা ছিল কিনা সেটা পরীক্ষা করা হয়েছে। এই বিষয়গুলি এখানে কোনো ব্যক্তিগত, কোনো সমষ্টিগত না, এটা জাতিগত, সমষ্টিগত। নয়াপল্টনে মেডিকেল টিমের মাধ্যমে রক্তদান কর্মসূচির আয়োজন করে যুবদল।
রক্তদান কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। বিমানের কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা, কতদিন আগের বিমান, সেটাকে কেন অনুমতি দেওয়া হলো, এই প্রশ্নগুলো মানুষের মনে মনে। তো সুতরাং অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে একটি উচ্চ পর্যায়ের তদন্ত টিম করে সেটিকে তার আসল সত্য খুঁজে বের করা। তারেক রহমানের নির্দেশ অনুযায়ী বিভিন্ন হাসপাতালে যুবদল ছাত্রদলের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানায় যুবদল নেতারা। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান গতকালকে ঘটনার অব্যবহিত পরেই বিএনপির দায়িত্বশীল সকল লেভেলে তিনি ফোন করেছেন এবং আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উপদেষ্টারা দায়িত্ব নিয়ে কাজ করলে সচিবালয়ে পরিস্থিতি সামলানো যেত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। কিছু উপদেষ্টার দায়িত্ব জ্ঞানহীন আচরণ নিয়েও অভিযোগ করেন তিনি। মঙ্গলবার রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ। সচিবালয়ের ঘটনায় সরকারের আরও ভালো ভূমিকা থাকতে পারত বলেও মন্তব্য করেন তিনি। মাইলস্টোনের শিক্ষার্থীদের ৬ দফার সঙ্গে সংহতি জানিয়ে দ্রুত এগুলো বাস্তবায়নের দাবি নাহিদের। রাত ৩টা থেকে এইচএসসি পরীক্ষা স্থগিত করার ব্যাপারে শিক্ষা উপদেষ্টার সমালোচনা করেন তিনি। জরুরি পরিস্থিতিতে উপদেষ্টাদের সমন্বয় নেই বলে আক্ষেপ করেন নাহিদ। যে শিক্ষা সচিব যাকে আজকে প্রত্যাহার করা হলো, তার যে ব্যর্থতা আছে এটা তো আজকে গতকালকে ইস্যুতে প্রমাণ হয়েছে এরকম না। এর আগে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্দোলন দেখেছি, উনি এই পরিস্থিতি ট্যাকেল করতে পারে নাই এবং এই ধরনের আমলারা কিন্তু সরকারকে আরো বিপদে ফেলতেছে এবং জনগণের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া পূরণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। ফলে সেই প্রশাসনিক ব্যর্থতা রয়েছে। দেশের জ্বালানি তেল পরিশোধন সক্ষমতা বাড়াতে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপনে আবারও পরিকল্পনা কমিশনে প্রস্তাব দিয়েছে বিপিসির। সংস্থাটি বলছে প্রকল্পে প্রায় $350 কোটি খরচ হবে, যার $100 কোটি যোগান দেবে বিপিসি। বাকি অর্থ ঋণ হিসেবে আসবে সরকারি তহবিল থেকে। বিপিসি বলছে উন্নত প্রযুক্তির দ্বিতীয় রিফাইনারিতে পরিশোধিত জ্বালানি তেল হবে আন্তর্জাতিক মানের। দেশে বার্ষিক জ্বালানির চাহিদা ৬৫ লাখ টন, এর মধ্যে প্রায় ৫০ লাখ টনই ডিজেল। ১৫ লাখ টন তেল পরিশোধন করা হয় একমাত্র রাষ্ট্রীয় রিফাইনারিতে। চট্টগ্রামে ১৯৬৮ সালে স্থাপিত ইস্টার্ন রিফাইনারির আয়ু শেষ হয়েছে কমপক্ষে ২ দশক আগে। নিয়মিত সংস্কার করেই চলছে পরিশোধন, দক্ষতা কমায় বেড়েছে খরচও। ২০১০ সালে বছরে ৩০ লাখ টন পরিশোধন ক্ষমতার দ্বিতীয় ইউনিট নির্মাণের উদ্যোগ নেয় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। তখন ব্যয় ধরা হয় ১৩,০০০ কোটি টাকা। অর্থায়ন সহ নানা জটিলতায় কয়েক দফা ব্যর্থ হয় সরকারি অনুমোদন প্রচেষ্টা। সম্প্রতি ৪২,০০০ কোটি টাকার সংশোধিত প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে পরিকল্পনা কমিশনে। সেখানে 1 বিলিয়ন মতো প্রোভাইড করবে আমাদের বিপিসির নিজস্ব অর্থ আছে, আমরা সংস্থান রেখেছি। বাকিটা 2.2 বিলিয়ন বা 2.5 বিলিয়ন যেটা হচ্ছে আসলে বাইরে থেকে আসতে হবে। আমরা খুবই তাড়াতাড়ি চাচ্ছি, সরকার বিশেষ করে খুব তাড়াতাড়ি এটা হোক, মানে এটা যেহেতু চাহিদাটা প্রয়োজন, খুবই যত তাড়াতাড়ি শুরু করা যাবে তত আমাদের ইকোনমির জন্য ভালো। বিশ্বে জ্বালানি নিরাপত্তায় বড় নিয়ামক রিফাইনারি শিল্প। সরবরাহ সংকটে পরিশোধিত ডিজেলে গুনতে হয় অতিরিক্ত দাম। বিপিসি বলছে রিফাইনারির দ্বিতীয় ইউনিট অর্থ সাশ্রয়ে ভূমিকা রাখবে। এই রিফাইনারিটা যখন হবে তখন আমাদের যে এখন বর্তমানে আছে 1.5 মিলিয়ন প্রতি বছর রিফাইন করে, এটাও কিন্তু ইউরো 5 স্ট্যান্ডার্ডে চলে যাবে। এটাও আপনার, তার মানে আমি নতুন 3 মিলিয়ন এবং এটা 1.5, দ্যাট ইজ আমি নতুন প্রোডাক্ট পাবো, একেবারে কার্বন খুবই কম। এদিকে রিফাইনারির ভবিষ্যৎ বাড়তি সক্ষমতা বিবেচনায় নিয়ে গভীর সমুদ্র থেকে পাইপলাইনে জ্বালানি তেল খালাসের এসপিএম প্রকল্প বাস্তবায়ন কাজ শেষ হয়েছে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উদ্বোধনের 1 বছর পেরিয়ে গেলেও মাগুরায় চালু হয়নি প্রবীণ নিবাস। ভবন থাকে তালাবদ্ধ, অত্যাধুনিক আসবাব পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। প্রবীণদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কোটি টাকা খরচে কেনা ফিজিওথেরাপি মেশিনও কাজে আসছে না। সমাজসেবা কর্মকর্তারা বলছেন
প্রকল্পের কাজ শেষে বুঝিয়ে দেওয়া হয়েছে কর্তৃপক্ষকে। প্রবীণ এতিম ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য মাগুরায় নির্মাণ করা হয়েছে প্রবীণ নিবাস ও এতিমখানা ভবন। প্রকল্পের কাজ শেষ হয় 2024 সালের জুনে। সমাজসেবা অধিদপ্তর ও প্রফুল্ল প্রতিভা ট্রাস্ট বাস্তবায়ন করেছে প্রকল্পটি, কিন্তু উদ্বোধনের পর এটি ট্রাস্টকে বুঝিয়ে দেওয়া হলেও এখনও চালু হয়নি। ভবনটিতে আছে 50 জন প্রবীণ এবং 50 জন এতিম শিশুর আবাসনের ব্যবস্থা। তাদের ব্যবহারের জন্য কেনা হয় কোটি টাকার অত্যাধুনিক আসবাব। প্রবীণদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কোটি টাকা খরচে কেনা হয়েছে ফিজিওথেরাপি মেশিন। অনেক বৃদ্ধ আছে হয়তো এখানে জানে না বা সেইভাবে সঠিকভাবে পরিচালনা করা হয় না, তার কারণেই হয়তো বৃদ্ধরা এখানে পৌঁছাচ্ছে। এত বছর পরে আছে এই জিনিসটা চালু হোক, এই বৃদ্ধাশ্রম চালু হলে তার ভালো হবে। প্রকল্প পরিচালক জানিয়েছেন, কাজ শেষ হওয়ার পর প্রফুল্ল প্রতিভা ট্রাস্টকে ভবনটি হস্তান্তর করা হয়। এখন তারাই এটি দেখাশোনা করছেন। 40,000 স্কয়ার ফিটের দুটি ভবন, বাউন্ডারি সহ একটি ঘাট বাঁধাই রয়েছে। পরবর্তীতে তারা প্রফুল্ল প্রতিভা ট্রাস্ট তাদের 25 আসন প্রবীণ নিবাস এবং 25 আসন এতিমখানা তারা সে জায়গা সেটা পরিচালনা করবে। তবে ভবনটি চালুর ক্ষেত্রে নানা সীমাবদ্ধতার কথা জানিয়েছেন ট্রাস্টের চেয়ারম্যান। কাজ চলছে, সরকারি কাজটুকু হয়ে গেছে, কিন্তু আপনি বুঝেন তো একটা বিল্ডিং হয়ে গেলে সেখানে উঠতে কিছু জিনিস লাগে না, রান্নাঘর তৈরি করতে হয়, তারপরে তার রেলিংটা রয়ে গেছে নিচু, যে প্রতিবন্ধীরা আসবে রেলিংতে পড়ে যাওয়ার মতো, রেলিংটা ঠিক করতে হবে। মাগুরা জেলা সদর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে প্রফুল্ল প্রতিভা প্রবীণ নিবাস। 40,000 বর্গফুটের দুটি 5তলা ভবন নির্মাণে খরচ হয়েছে 28 কোটি 19 লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেরপুরের 5টি নদী প্রতি বছরের বর্ষায় ভয়ঙ্কর রূপ নেয়। ঢলের পানিতে হঠাৎ করে নদীর পানি বেড়ে প্লাবিত হয় আশপাশের জনপদ। এই 5টি নদীর মধ্যে মহারশী ও সোমেশ্বরী নদীতে নেই পানি প্রবাহ পরিমাপের জন্য কোনো স্কেল বা স্বয়ংক্রিয় সতর্ক ব্যবস্থা। এ কারণে ওইসব এলাকায় ফসল এবং যানবাহনের ক্ষতি হয় বেশি। এলাকাবাসীর দাবি, নদীর পানির স্রোত সময় মতো জানতে পারলে এই ক্ষতি হবে অনেক কম। ভারত সীমান্ত ঘেঁষা পাহাড়ি জনপদের জেলা শেরপুরের গুরুত্বপূর্ণ 2 নদী মহারশী ও সোমেশ্বরী। ঢল ও ভারী বৃষ্টিপাতের ফলে প্রতি বছর বর্ষায় নদী দুটির পানি হঠাৎ বেড়ে ভয়ঙ্কর রূপ ধারণ করে। এ সময় নদীপাড়ের গ্রাম প্লাবিত হয়ে ফসল ও জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি, এলাকার ক্ষয়ক্ষতি কমাতে নদী দুটিতে পানি পরিমাপের যন্ত্র, স্কেল বা স্বয়ংক্রিয় সতর্কবার্তা বসানোর প্রয়োজন। আমাদের এই পানির যখন বৃদ্ধি হয় তখন আমরা বিপদের সম্মুখীন হই। এই নদীর কোনো পানি মাপার কোনো তো যন্ত্র নাই, যন্ত্র থাকলে আমরা মাল সাবানা সরাই নিয়ে যেতাম, কিন্তু পানির পরিমাপ বুঝতে পারি না যে কতক্ষণ কোন সময় কতটুকু পানি আছে। পরিমাপের যন্ত্র ছাড়া হঠাৎ পানি বৃদ্ধি সম্পর্কে জনগণকে সতর্ক করাটা কঠিন হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। পানির রিডিংটা আমরা জানতে পারি না, সেক্ষেত্রে আমাদের প্রস্তুতির একটু সমস্যা হয়ে থাকে। সেজন্য আমরা পানি উন্নয়ন বোর্ডকে ইতিমধ্যে বিষয়টি অবহিত করেছি এবং তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে যত দ্রুত সম্ভব এখানে পানি মাপার জন্য স্কেলের ব্যবস্থা করবেন। তবে পরিমাপ যন্ত্র বসানোর বিষয়ে ইতোমধ্যে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এই নদীগুলো হচ্ছে ফ্ল্যাশি রিভার, মানে খুব দ্রুত হচ্ছে পানি বৃদ্ধি পায়। এই জন্য আমরা গত মাসের 16 তারিখে আমরা হচ্ছে এই দুটি নদীতে গেজ স্থাপনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পত্র প্রেরণ করেছে এবং তারা আশ্বস্ত করেছেন যে অতি শীঘ্রই গেজ স্থাপন করবেন। দ্রুতই নদী দুটিতে পানি প্রবাহ পরিমাপের যন্ত্র বসাবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা নদী তীরের বাসিন্দাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজন।